এতদিন পর দলীয় কার্যালয়ে এসে আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে শেখ হাসিনা কি করলেন কি বললেন সেসব খবর জানতে আমরা একটু যুক্ত হতে চাই সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। মহসিন কবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। অনেকদিন পর সভানেত্রী তার কার্যালয়ে গেছেন প্রধানমন্ত্রী এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনা। আমরা যেমনটি জেনেছি যে নির্বাচনী ইশতেহার গুছিয়ে আনার কাজ চলছে বলেছেন তিনি। আর কি খবর আপনার কাছে আছে? আগে আপনি জানেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিজ যে দলীয় কার্যালয় সেটিতে তিনি দীর্ঘদিন পরে তিনি অফিস করলেন এবং 14 জানুয়ারি 2014 সালের 5 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পর এটি তার দ্বিতীয় তার দলীয় কার্যালয় অফিস এবং তিনি 4টার কিছু সময় পরে তিনি এসেছিলেন এই অফিসে। এসে তিনি তার দলীয় নেতাকর্মী সহ অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তিনি এখানে কুশল বিনিময় করেছেন এবং সেই কুশল বিনিময়ের এক ফাঁকে তিনি কথা বলেছেন। সেখানে গণমাধ্যমের সামনে তিনি কথা বলেছিলেন। সেখানে তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন 2019 সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন প্রত্যেক ঘরে ঘরে যেন যায়, অর্থাৎ তিনি নির্বাচনী প্রস্তুতি নেওয়ার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে আওয়ামী লীগ আসলে দেশের উন্নয়ন হয়, উন্নতি হয় এবং উন্নয়নের যে এক ধরনের ধারাবাহিকতা সেটি রক্ষা হয় সেটি তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে যদি দৃঢ় থাকা যায় তাহলে সবকিছু করা সম্ভব। তিনি পদ্মা সেতুর কথা বলেছেন যে বাংলাদেশের যে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে সেটি সরকারের একটা ঐকান্তিক ইচ্ছা এবং দৃঢ়তার কারণে এটি আসলে সেটি সম্ভব হচ্ছে এবং নির্বাচনী যে ইশতেহার 2019 সালে যে নির্বাচনের কথা তিনি বলেছেন সেই নির্বাচনী ইশতেহার ইতিমধ্যেই প্রস্তুত করার জন্য কাজ শুরু হয়েছে এবং উপদেষ্টা মণ্ডলী বেশ কয়েকজন সদস্যকে সেটি দায়িত্ব দেওয়া হয়েছে সেটিও তিনি বলেছেন এবং এরপরে তিনি তার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেশ কয়েকজন সদস্য ছিলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্য ছিলেন, তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং আরেকটি বিষয় যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ সেটি জানেন যে দীর্ঘদিন সেটি ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে একটি 10তলা ভবন নির্মাণ করা হবে। তো সেজন্য আসলে কেন্দ্রীয় কার্যালয় হিসেবে এই অফিসটি ব্যবহৃত হচ্ছে এবং পাশে একটি 4তলা ভবন নেওয়া হয়েছে সেটি প্রধানমন্ত্রী ঘুরে দেখেছেন এবং সেটি রিমডেলিং করার জন্য কি কি করা যেতে পারে কিংবা কি করা হবে সেই বিষয়ে তিনি সার্বিক খোঁজ খবর নিয়েছেন এবং তিনি আগামীকাল তিনি দেশের বাইরে যাবেন 5 দিনের সফরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের যে সম্মেলন রয়েছে সেই সম্মেলনে তিনি যোগ দিবেন এবং সেই সম্মেলনে যোগ দেওয়ার আগে তার দলীয় নেতাকর্মীদেরকে বেশ কিছু নির্দেশনা দিয়ে গেছেন বলে আমরা শুনেছি এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী বেশ কিছু কথা বলেছেন এবং সেই কথার মধ্যে আমি যেমনটি বলছিলাম যে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার যেমন কথা বলেছেন, একই সঙ্গে বিএনপি জামাতের যে সহিংস আন্দোলন ছিল সেই আন্দোলন সম্পর্কে তিনি বলেছেন যে সব আগামী 19 সালের যে নির্বাচন সেই নির্বাচনের দলকে জয়ী করার জন্য সব ধরনের কাজ শুরু করতে হবে এবং তার আজকে যে অফিস করা দলীয় কার্যালয় সেই অফিস করার মধ্য দিয়ে আসলে সেই কাজ শুরু হয়ে গেল সেটিও তিনি স্মরণ করে দিয়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত। আখি মহসিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেশ অনেকগুলো তথ্য অনেকগুলো খবর আমরা কিন্তু জেনে নিতে পারলাম ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ের সামনে থেকে। আমাদের সঙ্গে আমাদের সহকর্মী মহসিন কবির যুক্ত হয়েছিলেন তার মাধ্যমে। আমরা পরের খবরে চোখ রাখতে চাই। নির্বাচন কমিশন গঠন সম্পর্কে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির সিদ্ধান্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গেলেও দলটি সেটি মেনে নেবে। আজ দুপুরে একথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সুনামগঞ্জের জগন্নাথপুরের রানীগঞ্জ এলাকায় 126 কোটি টাকা ব্যয়ে কুশিয়ারি নদীর ওপর সেতু নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। উপযুক্ত ইলেকশন কমিটি বা ইলেকশন কমিশন রাষ্ট্রপতি ঠিক মনে করবেন, যথার্থ মনে করবেন, তার প্রতি আমাদের আস্থা, সম্মান, শ্রদ্ধাবোধ সবই আছে। তিনি যা করবেন সেটাই আমরা মেনে নেব, আমাদের বিরুদ্ধে গেলে হয়ে। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সময় মতো রাজপথে নামবে এবং তারা জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সফল হবে, এমন দাবি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের কনফারেন্স রুমে কবি আব্দুল হাই শিকদারের একটি বইয়ের ৪র্থ প্রকাশনা উৎসবে তিনি এ দাবি করেন। ফখরুল বলেন, বিএনপি নেতাকর্মীদের উপর গত ৮ বছর হামলা, মামলা, গ্রেফতার আর হত্যার পরও তারা রাজপথ ছাড়েনি। সরকার কোন নেতাকর্মীকে আদর্শ থেকে সরাতে পারেনি বলেও দাবি করেন তিনি। অনুষ্ঠানে ডা জাফরুল্লাহ চৌধুরী বিএনপিকে অন্য বিরোধী দলের সঙ্গে আলোচনা করে আন্দোলনের কর্মসূচি ঠিক করার পরামর্শ দেন। একই সঙ্গে বিএনপিকে সভা সমাবেশ করতে না দেওয়ারও প্রশাসনের সমালোচনা করেন তিনি। কিভাবে ভারতীয় বাহিনী লুটপাট করছে, তারপর
সত্যি তারা তো বিজয় অনুগ্রহ করে আর প্রেস কনফারেন্স দেবেন, তাকে বড় দলের অহমিকা ছেড়ে দিতে হবে। এই যুগে এত পণ্ডিত মনে পাচ্ছে জিয়াউর রহমান তা মনে করছেন, তাদের সব দায় দায়িত্ব খালেদা জিয়ার উপর অর্পণ করে তারা খুব ভুল করছেন। উনাকে ছাড়া বিএনপি চলবে না, এটা এখন সত্য। উনাকে রাস্তায় নামতে হবে। আন্দোলন করতে তো রাজপথে আসতেই হবে। আমরা রাজপথে আসছি, আমরা প্রতিবার রাজপথে আসছি, সময় মতো সুযোগ মতো আমরা অবশ্যই আবারও রাজপথে আসবো। উই আর কমিটেড, উইল ফাইট টু দ্য লাস্ট। আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবার জন্য, আমার আদর্শকে বাস্তবায়িত করবার জন্য আমাদের জীবনের শেষ রক্ত দিয়ে হলেও আমরা সেই সংগ্রাম করবো, লড়াই করবো। পুরনো গানে নতুন সুরের সংমিশ্রণ ঘটিয়ে যুগের ধারায় বাংলা গানকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিশেষ শিশু আকাশের একক সঙ্গীত অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ডক্টর মাহফুজুর রহমান। বিশেষ শিশু হয়েও আকাশের গানের এমন মেধা সবাইকে যেন তাক লাগিয়ে দেয়। এটি মিউজিকের ব্যানারে সঙ্গী হবি আয় অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় বাংলা গানের সমৃদ্ধ ধারাকে বাঁচিয়ে রাখতে নতুন প্রজন্মের প্রতি তিনি আহ্বান জানান। উচ্চারণ সঙ্গীত, বাউল সঙ্গীত, অন্য জিনিসগুলি এটা আমাদের নিউ জেনারেশনের কাছে কিন্তু আস্তে আস্তে একদম মুছেই যাচ্ছে। তাহলে আমাদেরও কিন্তু বাংলা মিউজিক বন্ধ হয়ে যাবে, আমরা কিন্তু বেশি দিন আর টানতে পারবো না। সুতরাং যুগের সঙ্গে পরিবর্তন করে সবকিছু করা উচিত। আমরা এটিএন বাংলা যেটা করি, একটা শিল্পী শুধু তৈরি করি না, আমরা শিল্পীকে প্রতিষ্ঠা করার যতটুকু চেষ্টা আমরা কিন্তু করি। আমরা চাই একটা শিল্পী যুগ যুগ ধরে বেঁচে থাকুক। অ্যালবামের সঙ্গীত পরিচালক সহ শুভার্থী সবার কণ্ঠে ছিল একটি উচ্চারণ, সুরের আকাশে একদিন উজ্জ্বল তারকা হবে এই মেধাবী শিল্পী। সে গান নিয়ে খুব সুন্দর আবেগ নিয়ে গান করে, খুব অল্প সময়ের মধ্যে ও জিনিসটাকে রপ্ত করতে পারে। তো এরকম কনফিডেন্স আসলে খুবই কম দেখেছি। খুব ভালো লেগেছে ওর অ্যালবামটা করতে, যে আমি চেষ্টা করেছি অ্যালবামটাকে সাজানোর। জগতের সবার কাছে শুভাশিস চাইলেন শিল্পী নিজেও। First of all, I'd like to thank Almighty Allah for giving me this opportunity. সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো ভালো গান গাইতে পারি। ধন্যবাদ। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। আকাশের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে দিতে চাই বাংলাদেশ নিউজিল্যান্ড ক্রিকেট সিরিজের খবর। ওয়েলিংটন টেস্টে টম লাথমের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে যাচ্ছে নিউজিল্যান্ড। শনিবার তৃতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 3 উইকেটে 292, আর বাংলাদেশের চেয়ে এখনো 303 রানে পিছিয়ে তারা। আলোর স্বল্পতায় তৃতীয় দিনের খেলা একটু আগে শেষ হয়। এর আগে বাংলাদেশ 8 উইকেটে 595 রানে প্রথম ইনিংস ঘোষণা করে। রেকর্ডময় দ্বিতীয় দিনের করা 7 উইকেটে 542 রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। 10 রানে থাকা সাব্বিরকে এদিনও ঠিকভাবে সঙ্গ দিতে পারেনি তাসকিন আহমেদ। এরপর কামরুল ইসলাম রাবিকে সঙ্গে নিয়ে দিনের বাকিটুকু নিরাপদে শেষ করেন সাব্বির রহমান। তিনি 54 রানে অপরাজিত থাকেন, সঙ্গে 6 রানে থাকেন কামরুল। 8 উইকেটে 595 রানে ইনিংস ঘোষণা করেন মুশফিক। 2013 সালে লঙ্কানদের বিপক্ষে 638 রানের পর এটি দ্বিতীয় সর্বোচ্চ। বাংলাদেশে বড় সংখ্যার জবাব দিতে নেমে শুরুটাও দেখে শুনে করে নিউজিল্যান্ড। উইকেটে সেট হওয়ার আগে দলীয় 54 রানে জিত রাভিলকে আউট করে বাংলাদেশের ব্রেক থ্রোয়ে দেন কামরুল। তিনি করেন 27 রান। স্লিপের সাব্বির ক্যাচ না ছাড়লে রাভিলের উইকেটটি তাসকিনের হতো। এরপর ওয়ান ডাউনে আসেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে সঙ্গে নিয়ে ইনিংসের দায়িত্ব কাঁধে তুলে নেন টম লাথাম। 77 রানের পার্টনারশিপ গড়ে উইলিয়ামসন ফেলেন 53 রানে। অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলর এসে লাথামকে দারুণভাবে সঙ্গে দেন। তাদের জুটিতেও আসে 74 রান। টেলর করেন 40 রান। এদিকে ধারাবাহিক পারফর্ম করে লাথাম তুলে নেন ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরি। তিনি 119 রানে অপরাজিত থাকেন। সঙ্গে আছেন 35 রান করা হেনরি নিকলস। বাংলাদেশের কামরুল নেন 2 উইকেট।
শরীফ মজুমদার, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। সময় হলো বাইজিস্টের বিরতি নেবার, এরপর যা থাকছে। সাংসদ লিটন হত্যা, সন্দেহভাজন জামায়াত নেতা সহ গ্রেফতার 5। দুটি সড়ক দুর্ঘটনায় নিহত 8, আহত 25।